পঞ্চম শ্রেণীর আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ সিএম ইমরান অ্যান্ড ইউ আর ওয়াচিং টিউলিপ এডুকেশন। আমাদের আজকের আলোচনা উপাত্ত বিন্যস্তকরণ। আমরা উপাত্ত বিন্যস্তকরণে আজকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই উপাত্ত কী। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এখন এই পরিসংখ্যান কথাটা বললাম, আমরা যে চ্যাপ্টারটি করছি এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি পরিসংখ্যানের আমরা চ্যাপ্টার বলে থাকি। তোমরা উপর ক্লাসে উঠলে তোমরা জানতে পারবে। এবং উপাত্ত দুই ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুসারে সাজানো থাকে সেগুলো বিন্যস্ত উপাত্ত, আর যেগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো এখানে আমাদের যে আজকের প্রশ্ন সেটি বলছে পঞ্চম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার এখানে নিচে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে 75, এরপরে 60, এরপরে 71, এরপরে 60, আবার 80, 78, অর্থাৎ এটা কোনো বৈশিষ্ট্য অনুসারে সাজানো নাই। তার মানে এগুলো হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। ক নম্বর প্রশ্ন বলছে যে উপরে বর্ণিত নম্বর মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করতে হবে। অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেবে আমাদের নাম্বারগুলোকে বিন্যস্ত করে লিখতে হবে। খ নম্বর বলছে যে শ্রেণী ব্যবধান 10 ধরে উপাত্তগুলো বিন্যস্ত করো, অর্থাৎ আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে। এবং গ নম্বর বলছে খ থেকে প্রাপ্ত সারণী অবলম্বনে একটা আয়তলেখ আঁকো। ভেরি গুড। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যখনই তোমরা কোনো প্রবলেম ফেস করবে অবশ্যই তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে তার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আগে দেখবে, তারপর অন্য কিছু চিন্তা করবে। কেমন? তাহলে চলো আজকের আমরা সমাধানে চলে যাই। প্রথমত আমাদের এখানে যেহেতু বলেছে যে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তার মানে ছোটো থেকে বড় আমরা সাজাবো, অর্থাৎ আমাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে সবচেয়ে ছোটো সংখ্যাটা কত। আমাদের ছোটো উপাত্তটা কত? সেটা হচ্ছে 60। এবং 60 কতবার আছে? এখানে আছে একবার, এরপরে আছে দুইবার, এরপরে আর নেই, তার মানে 60 আমরা লিখে ফেলতে হবে। এবং তোমরা যখনই কোনো উপাত্তকে এখানে লিখে ফেলবে অবশ্যই সেটাকে গোল চিহ্ন দিবে, বা যে কোনোভাবে হোক মার্ক করবে যে এটা তোমার জন্য আর কাউন্টিংয়ের মধ্যে না পড়ে। এরপরে 60-এর ঠিক পরের মানের দিক থেকে কোন সংখ্যাটি রয়েছে আমরা খুঁজে দেখব, যে এরপরে আমাদের এখানে 71 আছে, এরপরে নেই, তার মানে 71 লিখে ফেলতে হবে। এভাবে করে আমাদেরকে খুঁজে খুঁজে সংখ্যাগুলো লিখতে হবে। যেমন এখানে আমরা এরপরে পেয়েছি 75 সংখ্যাটি পেয়েছি একবার, দুইবার, তিনবার, 75 পেয়েছি, অর্থাৎ একবার, দুইবার, দুইবার, একবার, এখানে আছে দুইবার, ওকে, এখানে আছে একবার, তিনবার। ঠিক আছে, আমরা 3টা 75 লিখে ফেলেছি এবং গোল চিহ্ন দিয়ে আমরা দাগ দিয়ে দেবো যে 75 আমাদের আর কাউন্টিংয়ের মধ্যে পড়বে না। এরপর আছে 78, এখানে লিখেছে দুইবার, তোমাদেরকে এভাবে খুঁজে নিতে হবে। এখানে আছে একবার এবং এখানে আছে একবার, দুইবার। ওকে, 78 হয়ে গেল। এরপর 80 লিখেছি আমি দুইবার। আমি এখানে গুণে দেখেছি যে 75-এর পরের সংখ্যাটা কত? 78। 78-এর পরের সংখ্যাটা এখানে 79 আছে কিনা? না, 79 নাই। আমি যে 79 লিখবো না তার কারণটা হচ্ছে এখানে 79 নেই, এজন্যই কিন্তু আমি 79 এখানে লিখছি না। এরপর আছে 80। 80 কতবার আছে সেটা আমাকে গুণে নিতে হবে। একবার, একবার আছে এখানে, এখানে আছে একবার, দুইবার, 80 লিখেছি আমি দুইবার, আচ্ছা তিনবার লিখেছি, এখানে আছে একবার, অর্থাৎ 3বার 80 আছে। 85 আছে দুইবার, তার মানে আমাকে এভাবে আবার দেখতে হবে। দেখো একটা জিনিস, 80-র পরে কিন্তু 81, 82, 83, 84 সংখ্যাগুলো নেই, সরাসরি আছে 85। সো এখান থেকে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে তোমার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তুমি এখানে লিখবে। তুমি তোমার মনের ইচ্ছা মতো 80-র পরে 81, 82, 83 লিখতে পারবে না। ঠিক আছে, 85 আমরা এখানে গুণে দেখব 85 কতবার আছে। আমাদের এখানে 85 আছে একবার এবং এখানে আছে একবার, অর্থাৎ দুইবার। এরপরে 90, এখানে আমরা দেখতে পাচ্ছি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, অর্থাৎ সর্বাধিকবার মনে হয় এই সংখ্যাটি রয়েছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার আছে 90। এরপর 92 আছে, আমরা এখান থেকে খুঁজে নিয়েছি 92 আছে একবার, 95 আছে একবার। বাস এভাবে করে আমরা মানে ঊর্ধ্বক্রমে যে উপাত্তগুলো রয়েছে সেগুলো সাজিয়ে নিলাম। এখন খ নম্বর যে প্রশ্নটা আমাদের বলছে যে শ্রেণী ব্যবধান 10 ধরে উপাত্তগুলো বিন্যস্ত করতে হবে, অর্থাৎ একটা সারণী তৈরি করতে হবে। সারণী তৈরির যে নিয়ম সেটি হচ্ছে প্রথমেই তোমাকে লিখতে হবে যে তোমার সর্বোচ্চ নাম্বার কত বা সর্বনিম্ন নাম্বার কত। তুমি সর্বনিম্ন নাম্বারটাও আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আমি লিখেছি এখানে, অর্থাৎ যা দেয়া আছে, এখানে অনেকেই লিখতে পারে দেয়া আছে সর্বোচ্চ নাম্বার 95। ঠিক আছে, অর্থাৎ আমি দেখতেই পাচ্ছি যে আমার যে সবচেয়ে বেশি প্রাপ্ত নাম্বার সেটা 95 আমি লিখেছি। এটাই কিন্তু আমার উপাত্ত, সর্বোচ্চ নাম্বার 95 এবং সর্বনিম্ন নাম্বার 60। এটা আমরা এখানে লক্ষ্য করছি। এই যে সাজিয়ে নিলে যেই ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়, সর্বোচ্চ নাম্বার সর্বনিম্ন নাম্বার আমাকে খোঁজার দরকার নেই, আমি এখান থেকে নিয়ে নিতে পারছি। ঠিক আছে, এখন শ্রেণী ব্যবধান 10 ধরে উপাত্তগুলোকে সারণীতে বিন্যস্ত করতে বলেছে। এখানে 3টা অংশ হবে। একটা হচ্ছে এখানে দেখো তোমরা, এখানে যে আমি চিত্রটা এঁকেছি 3টা অংশ। একটা হচ্ছে শ্রেণী ব্যবধানের একটা ট্যালি, একটা হচ্ছে ছাত্র সংখ্যা যেটাকে আমরা গণসংখ্যা বা ঘটন সংখ্যাও বলে থাকি, বা শুধু সংখ্যাও বলা যায়। এখানে ছাত্র সংখ্যা উল্লেখ করেছি কেন? তার কারণ হচ্ছে এখানে ছাত্রদের প্রাপ্ত
গণিত নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি, তাই ছাত্র সংখ্যা অর্থাৎ যে শ্রেণী ব্যবধানের মধ্যে যতজন ছাত্র ওই নাম্বারগুলো পেয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তাই ছাত্র সংখ্যাটা আমি এখানে লিখেছি। এখন শ্রেণী ব্যবধান জিনিসটা কি এটা তোমাকে বুঝতে হবে, যে প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে ব্যবধান সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। অর্থাৎ আমাকে এখানে গুণে দেখতে হবে যে 60 থেকে 69 পর্যন্ত যেন আমার 10টা সংখ্যা হয়। আমি যদি কাউন্ট করি 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 10, ঠিক এভাবে করে 69 পর্যন্ত নিলাম। এরপর আবার 70 থেকে 69 তো নিয়ে ফেলেছে, এরপর 70 থেকে কাউন্ট করতে হবে, 70 থেকে 79 পর্যন্ত 10, আবার 80 থেকে নিয়ে 89 পর্যন্ত 10, এবং 90 থেকে নিয়ে 99 পর্যন্ত 10। মোটেও এখানে 100 নেওয়া যাবে না। এখন এখানে চাইলেও কেউ কেউ বা তুমি যদি মনে করো যে না আমি কেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিয়ে কাজ করব, আমি যদি এখানে এভাবে নেই 58 থেকে শুরু করি, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে ক্লাস 5-এ এই উপাত্ত বিন্যস্তকরণের কিছু কিছু ব্যাপারকে অনেক রেস্ট্রিক্টেড করা হয়েছে। তোমরা যদি একটু উপর ক্লাসে উঠবে, যখন তোমাদের কাছে এই বিষয়গুলো আরও অনেক ফ্লেক্সিবল মনে হবে, কারণ এগুলো 6-এ 7-এ 8-এ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে, তখন তোমাদের কাছে আরও বেশি ইজি হয়ে যাবে এই ব্যাপারগুলো। ওকে, এখন ট্যালি চিহ্ন জিনিসটা কি? এটা একটা খাড়া দাগ, হ্যাঁ। যে কোনো উপাত্ত বা তথ্য থেকে একটি শ্রেণীতে যত সংখ্যক আমরা গণসংখ্যা বা ঘটন সংখ্যা পাই, অর্থাৎ এখানে 60 থেকে 69-এর ভিতরে যতজন ছাত্র সংখ্যা আমরা পাবো, সেগুলোকে একটা খাড়া দাগ আকারে আমরা প্রকাশ করি, যেটার নাম হচ্ছে ট্যালি চিহ্ন। এখানে লক্ষ্য করছি আমি খাড়া দাগ দিয়েছি, এখানে 2টি দাগ দেওয়া আছে, তার মানে 60 থেকে 69-এর মধ্যে এই নাম্বারগুলোর যে পেয়েছে এমন ছাত্র সংখ্যা কিন্তু 2 জন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে 60 হচ্ছে 2 বার আছে, তার মানে 60 থেকে 69-এর মধ্যে আর কোনো সংখ্যা কিন্তু নেই, তার মানে এখানে 2টো দাগ খাড়া দাগ দিতে হবে এবং ছাত্র সংখ্যা লিখে ফেলতে হবে সংখ্যায় 2। এরপরে যখন আমরা 70 থেকে 79 নিচ্ছি, এই শ্রেণী ব্যবধানের ভিতরে আমরা এখানে আমি লিখেছি 6 জন পাচ্ছি। কিভাবে পাবে দেখো, এই যেহেতু বলেছি যে একবার যখন আমি একটা বৈশিষ্ট্য অনুসারে উপাত্তগুলোকে সাজিয়ে নেব, অর্থাৎ যেমনটা আমি এখানে বিন্যস্ত উপাত্ত করে ফেলেছি, তখন আমার এই সারণীবদ্ধ করাটাও খুব সহজ হয়ে যায়। যেমন 70 থেকে 79 আমি এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 78। অর্থাৎ 79 নাম্বারটাও এখানে নাই, 70 নাম্বারটাও নাই, কিন্তু 70 থেকে 79-এর মধ্যে আছে 6 জন, কারণ 71 তো 70 থেকে 79-এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এখানে প্রথমে 4টি দাগ দিব, যেহেতু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করছো, 5 নম্বর দাগটি যেহেতু ট্যালি চিহ্নে 5টি দাগ দেওয়া থাকে না, 4টি দাগ দেওয়ার পরে 5 নম্বর যে দাগটি, এটা নিচ দিক থেকে, প্রথম চিহ্নটা নিচ দিক থেকে এইভাবে করে ঠিক উপর পর্যন্ত, চতুর্থ যে খাড়া দাগটি রয়েছে তার মাথা পর্যন্ত এইভাবে করে আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে 5ম দাগ, ঠিক আছে। এবং ষষ্ঠ দাগটা একটু এই 5 নাম্বার থেকে একটু দূরে লিখতে হবে। 5টি যে খাড়া দাগ এখানে দেখতে, মানে 4টি খাড়া দাগ এবং একটি হেলানো দাগ দেখতে পাচ্ছি, তার থেকে একটু দূরে আমার ষষ্ঠ চিহ্নটা দিতে হবে। এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখানে 6 জন আছে, ঠিক আছে। এখানে কিন্তু 5 জন মনে করার কোনো কারণ নাই, ঠিক আছে। অর্থাৎ ছাত্র সংখ্যা এখানে 6 জন। এরপর লক্ষ্য করো 80 থেকে 89-এর মধ্যে আমরা পেয়েছি 5 জনকে। খুব সুন্দরভাবে আমরা কাউন্ট করতে পারি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। যেহেতু 80 থেকে 89, 90 নেওয়া যাবে না, 89-এর মধ্যে আমরা 85 পর্যন্ত পেয়ে যাচ্ছি। এখানে আমরা 5 জনকে পেয়েছি, চতুর্থ দাগ দেওয়ার পরে 5 নম্বর দাগটি ঠিক কীভাবে দিব, এবং এখানে ছাত্র সংখ্যাটা আমরা লিখে ফেলবো 5। এরপর আমরা পেয়েছি 90 থেকে 99-এর মধ্যে 7 জনকে পেয়েছি। আমরা একটু দেখতে চাই 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। অর্থাৎ এখানে আমাদের 60টি দাগ দিতে হবে। একই রকমভাবে আমরা 5টি দাগ দিয়েছি এখানে, এবং 2টি দাগ একটু দূরে লিখতে হবে, একটু দূরে। অর্থাৎ এখানে ছাত্র সংখ্যা আমাদের 7, এখানে আমরা লিখে ফেলেছি। এবং অবশ্যই মোট যখন আমরা করব, তুমি এখানে গুণে দেখবে 7, 5, 12, 8, 6, 18, আর 2, 20 বা 20। এখানে কিন্তু আমার মোট 20 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, সেটা অবশ্যই মিলে যেতে হবে। যদি তুমি কাউন্ট করে দেখো, এখানে তোমার ভুল করে এখানে 9 জন এসেছে, বা 11 জন এসেছে, বা 18 জন এসেছে, ঠিক আছে। যদি এরকমটা হয়, সাধারণত 20 তো দেখা যাবে যে 21 বা 19, 18 এরকম হয়ে যেতে পারে, 22 জন হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে তোমার সারণীটা ভুল হয়েছে, তোমাকে আবার কাউন্ট করতে হবে, ট্যালি চিহ্নগুলো, ছাত্র সংখ্যাগুলো আবার ভালো মতো গণনা করে নিতে হবে। এখন আসো গ নম্বর যে প্রশ্নটা আমাদের বলেছে, খ থেকে প্রাপ্ত সারণী অবলম্বনে একটি আয়তলেখ আঁকো। কীভাবে করে একটি আয়তলেখ আঁকতে হয় সেটি আমরা দেখব। প্রথমত একটু জেনে নিই যে আয়তলেখ জিনিসটা কী। এখানে দেখতে পাচ্ছ যে ছাত্র সংখ্যাটাকে আমি একটু বলেছিলাম গণসংখ্যা বা ঘটন সংখ্যা। তো গণসংখ্যা নিবেশনের শ্রেণীর নিম্ন সীমাকে আনুভূমিক রেখায় বা অক্ষে, এবং গণসংখ্যাকে উলম্ব রেখা বা অক্ষ বরাবর বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য তথ্য যে পাওয়া যায় সেটাই হচ্ছে আয়তলেখ। আমরা একটু আমাদের কথার সাথে একটু মিলিয়ে নেব কিভাবে করে আয়তলেখটা আঁকতে হয়। আমাদের এই সারণীটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
হ্যাঁ, কারণ এই সারণী থেকেই আমাদেরকে আয়তলেখটি আঁকতে হবে। তো প্রথমত আমাদের এই আয়তলেখের দুটি অংশ, একটি হচ্ছে আনুভূমিক রেখা বা অক্ষ, একটি হচ্ছে উলম্ব রেখা বা অক্ষ। অক্ষ জিনিসটা কি সেটা তোমরা একটু তোমাদের এই ক্লাসে একটু বুঝতে অসুবিধা হবে। আপাতত একটু বুঝে নাও যে আনুভূমিক রেখা বা উলম্ব রেখাটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পেন্সিল দিয়ে একটা দাগ দিয়েছি, মার্জিন টেনেছি, ঠিক আছে। এই যে এই পেপারটার মধ্যে এই যে যে দাগটা দিয়েছি বাম পাশে, এই লম্বা করে উপর থেকে নিচ পর্যন্ত, এটাকে আমরা বলি উলম্ব রেখা। আর ঠিক বাম পাশ থেকে নিয়ে ডান পাশে, ঠিক আছে, যে রেখাটা এঁকেছি সেটাকে বলা হয় আনুভূমিক রেখা। তো এইরকম আমাদেরকে দুটি দাগ দিতে হবে, ঠিক আছে। আমাদের আনুভূমিক রেখা বরাবর আমরা যে শ্রেণী ব্যবধানগুলো নিয়েছি সেগুলোকে রিপ্রেজেন্ট করব, আর আমাদের যে ছাত্র সংখ্যা আমরা পেয়েছি সেগুলোকে আমরা উলম্ব রেখায় রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্ট করার পরে আমরা একটা চিত্র পাবো, যে চিত্রটাই হচ্ছে আমাদের আয়তলেখ। এখন দেখো কিভাবে করে আয়তলেখটি অঙ্কন করতে হয়, ঠিক আছে। তোমাদের পাঠ্য বইয়েও কিন্তু আয়তলেখ অঙ্কন করা আছে, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, প্রথমত তোমরা যে কোনো ব্যবধান নিয়ে এই কাজটা করতে পারো। অনেকে বলে 5 ব্যবধান করে নিতে হয়, মানে 5 করে নিতে হয়। আমি এটাকে প্রেফার করি না। এটা দেখতে যেমনই হোক তুমি সুন্দর মতো করে আঁকতে পারলেই হয়। আর অবশ্যই এটাকে পেন্সিল দিয়ে, পরীক্ষা অবশ্যই পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, কলম দিয়ে না। আমি তোমাদের বোঝার জন্য এখানে কলম ব্যবহার করব, যাতে করে তোমরা জিনিসটাকে বুঝতে পারো বা দেখতে পাও। তো আমি এখানে ঠিক এভাবে করে একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি যে রেখাটি আঁকছি এখন, এই রেখাটাকে বলা হয় আনুভূমিক রেখা, কেমন। এরপর আমি ঠিক খাড়াভাবে একটি রেখা আঁকবো, যেটাকে আমরা বলবো উলম্ব রেখা, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু অবশ্যই গ নম্বরে এই কথাটা আমরা অবশ্যই লিখে ফেলবো, যেহেতু আমি এখানে গ নম্বর দেইনি, গ নম্বরে লিখে ফেলবো যে খ থেকে প্রাপ্ত সারণী অবলম্বনে একটি আয়তলেখ আঁকা হলো, কেমন। এরপর আমরা এখানে আয়তলেখটি আঁকতে যাচ্ছি। ওকে, তুমি বড় করেও নিতে পারো, ছোটো করে নিতে পারো। মনে রাখতে হবে একটা বিষয় এখানে, যে আমি যে খাড়া দাগটা দিব কতদূর পর্যন্ত দিব। যেহেতু 90 থেকে 99 এই শ্রেণী ব্যবধানে আমরা মানে সর্বোচ্চ ছাত্র সংখ্যাটা পেয়েছি। এখানে আমাদের ছাত্র সংখ্যা ছিল 7 জন, অর্থাৎ এখানে 60টি কিন্তু আমার ঘর হবে। অ্যাটলিস্ট আমি এখানে 9 বা 10 পর্যন্ত নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি। আমি 10 সেন্টিমিটার করে নিয়েছি এখানে। ওকে, দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তো এই রেখাটার নাম হচ্ছে আমাদের আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। এখন এখানে একটা বক্স আঁকবো আমি, ঠিক আছে। এই বক্সটা কিন্তু আয়তাকার হবে, বিষয়টা এরকম না। আমরা খাড়া খাড়া এগুলো দাগ পাবো, একটা চিত্র পাবো, এটা একটু পরেই আমি আসতেছি। এরপরে আমার যে কাজ হবে, এখানে এই তুমি যখন স্কেলটা ব্যবহার করছো, এখানে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে দেওয়া। এখানে তুমি এভাবে করে দাগ দিয়ে দেবে, এখানে মার্ক করে নিবে, যাতে করে তোমার ব্যবধানগুলো ঠিক একুরেট হয়। একুরেট না হলে কোনো সমস্যা নেই, চেষ্টা করবে একুরেট করার, ঠিক আছে। এখানে আমরা ছাত্রের সংখ্যা রিপ্রেজেন্ট করব। ওকে, আচ্ছা, এখন এই অংশটায় তুমি এখানে তো আমরা 10 সেন্টিমিটার নিয়ে নিলাম, কিন্তু আমি এখানে কিভাবে করে দাগ দিব সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে যে সারণী, এই সারণীর মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের এখানে কয়টি ঘর ছিল, 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এখানে আমরা 4টি শ্রেণী ব্যবধান পেয়েছি। শ্রেণী ব্যবধান ঘর কিন্তু আমাদের এখানে 4টি। ওকে, সো অ্যাটলিস্ট আমাকে এখানে সামনের একটা অংশ ফাঁকা রেখে 5টা ঘর, অর্থাৎ 6টার মতো হলেই হবে, ঠিক আছে। 6টার মতো হলেই হবে। সো আমি এখানে সুন্দর করে, যেন দেখতে সুন্দর হয় এবং একুরেসি মেনটেন করতে হবে এমন না, কিন্তু দেখতে যেন মনে হয় যে বিষয়টা একুরেট হয়েছে। অর্থাৎ আমি প্রথম অংশ একটা ফাঁকা রাখছি, এরপর একটা নির্দিষ্ট ব্যবধান নিয়ে 1 2 3 4 5, আর একটু আমি বেশি নিয়ে রাখতে পারি। ওকে, ফাইন। এখন আমাদের যে কাজটা হবে সেটি হলো এই দিক দিয়ে আরেকটি দাগ দিয়ে দেয়া। ঠিক আমরা বাম পাশে যে রেখাটি এঁকেছি, এভাবে করে আরেকটি দাগ, যাতে করে সোজাসুজি হয়। আমরা চেষ্টা করব সব কিছুকে দেখতে সুন্দর হওয়ার মতো, এবং পরীক্ষায় কিন্তু এইটা তোমাকে দ্রুত এই অঙ্কটা করতে হবে। এমন না আমি সময় নিচ্ছি বলে তুমি এত সময় নিয়ে মানে সুন্দর করতে গেলে তোমার সময় নষ্ট হলো, বিষয়টা কিন্তু এরকম যেন না হয়, ঠিক আছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে দ্রুত করতে হবে। ওকে, এখন আমরা কতগুলো দাগ টানবো একটু লক্ষ্য করো, কিভাবে করে দাগগুলো আমি টানছি।
ওকে, ঠিক এগুলো হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। এই আনুভূমিক রেখাগুলো আমাদেরকে ঠিক বাম পাশ থেকে ডান পাশে এঁকে ফেলতে হবে। আমি সাধারণত এগুলো করে রাখি, তার কারণ হচ্ছে যাতে করে তোমরা টিউটোরিয়ালটা দেখতে বিরক্ত বোধ না করো। কারণ লম্বা টিউটোরিয়াল করলে অনেকে এতক্ষণ ধরে টিউটোরিয়ালগুলো দেখে না, যার কারণে এগুলো সব কিছু করে রাখি। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে আমি যেন হাতে ধরে আয়তলেখটা ড্রয়িং করার চেষ্টা করি, যার কারণেই আজকে এই কাজগুলো করা। ওকে ফাইন, আমাদের এটা শেষ ঘর। ওকে, হয়ে গেল। ওকে, এরপরে যে কাজটা আমাদের হবে সেটা হলো আমরা যে উলম্ব রেখাটা এঁকেছি এখানে আমরা কিন্তু ছাত্রের সংখ্যাকে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, সো আমরা এটাকে এই পাশে, যেহেতু আমাদের মার্জিন থেকে এখানে জায়গাটা কম, আমি এখানে ব্র্যাকেটে আমি লিখে রাখতে পারি যে আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি ছাত্র সংখ্যা। ঠিক আছে, এখানে ছাত্র সংখ্যা থাকবে, মানে কতজন ছাত্র কত নম্বর করে পেয়েছে, মানে একটা নির্দিষ্ট শ্রেণী ব্যবধানে অর্থাৎ 60 থেকে 69-এর মধ্যে কতজন ছাত্র সংখ্যা ছিল সেটাকে আমরা খাড়া দাগের মাধ্যমে বা একটা আয়তলেখ আকারে সেটা রিপ্রেজেন্ট করব। এখন এখানে নিচ দিকে আমাকে এখানে প্রথম অংশটাকে ফাঁকা রাখতে হবে। এখানে আমি কিছুই রাখবো না, ঠিক এই অংশটার মধ্যে আমাদের থাকবে 60 থেকে 69। ঠিক এখানে যেহেতু আমার বাম থেকে ডান দিকে লেখার জায়গা নাই, আমি কি করব, ঠিক একটু নিচ দিক করে লিখবো। অর্থাৎ আমি দেখো, একটু লক্ষ্য করো তোমরা আমি কিভাবে লিখছি। 60 থেকে 69 এই শ্রেণীর ব্যবধানটা এখানে, অর্থাৎ ঠিক এর সীমাটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এবং তোমরা নিশ্চয়ই জানো আয়তলেখে কিন্তু কখনো গ্যাপ রাখা যাবে না। অর্থাৎ আমি প্রথম শ্রেণী ব্যবধান নিয়েছি, দ্বিতীয় শ্রেণী ব্যবধান ঠিক এখান থেকে শুরু করতে হবে আমাকে। অর্থাৎ আমার এটা হবে 70 থেকে 79, এর পরেরটা হবে 80 থেকে নিয়ে 89, এবং তারপরেরটা হবে আমাদের 90 থেকে নিয়ে 99। কেমন? ওকে ফাইন। এরপরে আমাদের যে কাজটা হবে, আমরা এই আনুভূমিক রেখায় কাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেটি কিন্তু আমাদের লিখে ফেলতে হবে। এবং আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের নম্বর। সো আনুভূমিক রেখায় আমি যেটাকে রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে প্রাপ্ত নম্বর। সো এটা আমি ব্র্যাকেট দিয়ে পাশে লিখে ফেলতে পারি, প্রাপ্ত নম্বর। দুটি অক্ষ বলতে যেটা বোঝানো হয়েছিল এটা কিন্তু একটা অক্ষ, আর এটাও কিন্তু একটা অক্ষ। ঠিক আছে। এখন আমরা আমাদের যে প্রকৃত কাজ সেটি করে ফেলব। চলো দেখো, আমরা এখানে এই যে দাগটা এখানে দেখতে পাচ্ছ এটি আমাদের 0, অর্থাৎ ছাত্রের সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হবে। তার কারণ হলো এখানে খুব বেশি ছাত্র নেই, কিন্তু প্রাপ্ত নাম্বার 60 থেকে শুরু হয়েছে, কিন্তু তার আগেও তো 1 থেকে নিয়ে 59 পর্যন্ত সংখ্যাগুলো থাকে, তাই তো? কিন্তু 1 থেকে নিয়ে 59 পর্যন্ত তো এখানে কেউই ছিল না, যার কারণে আমরা সামনের একটা ঘর ফাঁকা রেখেছি, যেটা উপর ক্লাসে উঠলে তোমরা দেখবে এখানে ভাঙ্গা ঘর আঁকা থাকে, এভাবে করে ভেঙে দেয় ঘরটা। অর্থাৎ এই শ্রেণী ব্যবধানটা এখানে ভাঙ্গা ঘর দেওয়া হয়, তার কারণ হলো এখানে আমরা তথ্যটা পাইনি। হ্যাঁ, বাট ছাত্র সংখ্যাকে আমরা 0 থেকে নিয়ে শুরু করতে পারি, যেহেতু এখানে সর্বোচ্চ ছাত্র সংখ্যা আমরা পেয়েছি একটা শ্রেণী ব্যবধানে 7 জন। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওটা আমার 10 না দিলেও চলবে। ওকে, 9 পর্যন্ত নিয়েছি। আচ্ছা, এখন আমাদের যে কাজটা সেটা হলো এই 60 থেকে 69 এই শ্রেণী ব্যবধানে আমরা কতজন ছাত্র সংখ্যা পেয়েছি? আমরা পেয়েছি 2 জন। তোমরা যদি সারণীটা একটু লক্ষ্য করো, 2 জনকে পেয়েছি আমরা। ঠিক আছে, বাম পাশে সারণী রয়েছে আমাদের 2 জন। এখন 2 বলতে কিভাবে 2কে রিপ্রেজেন্ট করবে, এই কারণে আমাদেরকে এখানেও কিছু খাড়া দাগ দিতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা ইজি হবে না। ঠিক আছে, আমি এটা দেইনি, তার কারণ হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি আমি কেন দেইনি। ওকে, এখন আমাদেরকে এখানেও কিছু খাড়া দাগ দিয়ে দিতে হবে। আমরা কতগুলো অংশে ভাগ করে নিয়েছি সেখান থেকে নিয়ে আমরা দাগগুলো দেওয়ার চেষ্টা করছি। একটু কম বেশি হলে খুব অসুবিধা নেই, তারপর চেষ্টা করবে সব সময়ের জন্য বিষয়টাকে একুরেট করার। ওকে ফাইন। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, যেহেতু আমরা 60 থেকে 69-এর মধ্যে পেয়েছি 2 জনকে,
তার মানে আমাকে দুটি ঘর পর্যন্ত এখানে এঁকে নিতে হবে, অর্থাৎ এক, এটি হচ্ছে এই নিচ দিক থেকে কাউন্ট করতে হবে, এক ঘর, দুই ঘর, ঠিক এই ঘরটাকে আমরা ব্লক করে ফেলবো এবং এই ঘরটাকে আমরা একটু ডার্ক করে দিব, যাতে করে বোঝা যায় যে এই 60 থেকে নিয়ে 69 এই শ্রেণী ব্যবধানে 2 জন ছাত্র আছে, অর্থাৎ একটা স্ট্যাটিস্টিক্যাল ভিউ আমাদের ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা একটু ডার্ক করে দেব। ওকে, তোমরা আরও ডার্ক করে দিতে পারো, আমি একটু কুইকলি করার জন্য হালকা ডার্ক করে রাখলাম। ওকে ফাইন। এখন তারপরে আমাদের আছে ঠিক তার সাথেই লাগায়, কিন্তু এখানে কিন্তু গ্যাপ রাখা যাবে না, কেমন? 70 থেকে নিয়ে 79-র মধ্যে আমরা পেয়েছি 6 জনকে, অর্থাৎ একটা ঘর মানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন, ঠিক এই পর্যন্ত। সো আমরা এই ঘরটাকে একটু বোল্ড করে দিতে পারি, একটু মোটা করে দিলাম। ওকে, এরপরে যে কাজটা হবে এটাকেও তোমরা ঠিক এই 6 পর্যন্ত এটাকে ডার্ক করে দিবে। আমি আর বেশি সময় নষ্ট করছি না, তোমরা এটা নিজের পছন্দ মতো যতটা ডার্ক করতে পারো, ঠিক আছে, তত বেটার। ওকে, আচ্ছা এরপরে আমাদের 80 থেকে নিয়ে 89 পর্যন্ত আমাদের ছিল 5 জন, তার মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, 5 ঘর, ঠিক আছে, এই 5 পর্যন্ত। আমরা এখন এটাকে একটু বোল্ড করে দিই। পাশের ঘরের সাথে যেন একটু মিনিমাম ডিস্টেন্স থাকে, বোঝা যেন যায় যে কোন শ্রেণী ব্যবধান থেকে আমরা কি নিয়েছি। এখন এই পর্যন্ত এই ঘরটাকে আমরা ডার্ক করে দিব। যত সুন্দর করে লিখতে পারো তত বেটার। আমার ছাত্রছাত্রীরা এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে আবার এদিক দিয়ে সুন্দর করে দাগ দেয়, দেখতে সুন্দর লাগে। তোমার যদি হাতে সময় থাকে তুমি সুন্দর করে এটাকে ডার্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে আমাদের আছে ফাইনালি 90 থেকে 99-এর মধ্যে আমরা সর্বোচ্চ গণসংখ্যা বা ছাত্র সংখ্যা পেয়েছি, সেটি ছিল আমাদের 7 জন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত নিতে হবে। অর্থাৎ উপরের অংশটাকে আমরা একটু ডার্ক করে দিই। আমরা যে পাশের ঘরগুলো এঁকেছি এগুলো দরকার নাই, আমরা একটু বড় করার জন্য জিনিসটাকে নিয়েছিলাম। এখন আমি যে এখানে দাগ দিয়েছি উপর পর্যন্ত 10টি, তোমার যদি সর্বোচ্চ গণসংখ্যা বা ছাত্র সংখ্যা 15 হতো তাহলে কিন্তু তোমাকে আরও বেশি পর্যন্ত নিতে হতো, উপর দিকে আরও ঘর তোমাকে বেশি নিতে হতো, কেমন? আমাদের যদি এখানে শ্রেণী ব্যবধানের যে সংখ্যা, এখানে 4টি, আমরা 4 ঘর শ্রেণী ব্যবধান পর্যন্ত পেয়েছি, যদি এখানে 6টা থাকতো তাহলে ডান পাশে আরও একটু বাড়িয়ে নিতে হতো। সো এই যে তোমরা লক্ষ্য করছো, এটাই হচ্ছে আমাদের আয়তলেখ, ঠিক আছে। এটার এমন কিছুই না আহামরি, কারণ আমরা এখানে কি করেছি, গণসংখ্যাগুলোকে আমরা উলম্ব রেখায় রিপ্রেজেন্ট করেছি, আনুভূমিক রেখায় প্রাপ্ত নম্বরগুলোকে রিপ্রেজেন্ট করার পর আমরা যে একটা স্ট্যাটিস্টিক্যাল ভিউ পেলাম, যে চিত্রটি পেলাম, সেটাই হচ্ছে আমাদের আয়তলেখ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও একটি সমস্যা নিয়ে সমাধান করব। ধন্যবাদ সকলকে।